আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নিয়ে এলাম সেই ভয়ঙ্কর গল্পটি, মানে সেই গুপ্তধন গল্পটির পার্ট 3 নিয়ে। মানে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কপি লিঙ্ক করবেন, কারণ আইডিটা আমার ফিউজ হয়ে আছে, বেশি ভিউ হচ্ছে না। তো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আস্তে আস্তে লাইট মেরে মেরে ভিতরে যাচ্ছিলাম আর নকশাটি খুলে দেখলাম যে আমি হয়তো সেই জায়গাটি পৌঁছে গিয়েছি। আরো ভিতরে গেলাম, ভিতরে যেতে যেতে আবার নকশাটি খুললাম, নকশাটি খুলে আবার দেখলাম সেই জায়গাটি কোথায়। তারপরে নকশাটি ভালো করে দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ এলো। পিছনে দেখলাম যে কেউ নেই। তারপরে আমি আস্তে করে নকশাটি বন্ধ করলাম, বন্ধ করে আমি আবার আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছি। আমার মনে হচ্ছে আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, এরকমটা মনে হচ্ছে। আবার পিছনে তাকলাম, দেখতে পেলাম কেউ নেই। তবে আরো যখন আগাচ্ছি, আগাতে আগাতে সেই রুমটাতে আমি পৌঁছে গেলাম, স্টোর রুম। সেখানে অনেক ভয়ানক একটি দরজা, অনেক পুরাতন একটি দরজা, আর সেই দরজার মধ্যে একটি কঙ্কালের ছবি দেওয়া, আর সেই কঙ্কালের ছবির সঙ্গে লেখা ওয়েলকাম। আমি অনেক অবাক হয়ে গেলাম, ইংলিশে ওয়েলকাম লেখা, এত পরিত্যক্ত একটা হাসপাতালের মধ্যে ওয়েলকাম লেখা, তা আবার কঙ্কালের ছবি দিয়ে। আসলে সত্যি কথা বলতে এসব ভূত প্রেত আমি এগুলোকে বিশ্বাস করি না। আর সেই সাহসে আমি এখানে ঢুকেছি। আমি শুধু ভয় পাচ্ছিলাম এখানে যদি কোনো ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার থাকে, আমার যদি কোনো ক্ষতি করে ফেলে, আমি শুধু এটার ভয় পেয়েছিলাম। কিন্তু এখানে আসার পরে আমার সত্যি ভয় লাগতেছে যে সত্যি কি ভূত প্রেত বলতে কিছু আছে। আমি এগুলো তখনও ভাবতেছিলাম। যাই হোক, গেটটা খোলা যাক। যখন গেটটা খুলতে ধরলাম, গেটটা খুলছিল না। তখন আমি ভেবে নিলাম, না, গেট যেহেতু খুলতেছে না, আমার বন্ধুরা এখানে আসেনি। তারপরে আমি বললাম যে এখানে ঢোকার থেকে না ঢোকাই ভালো হবে। এরপরে আমি আবার বেরিয়ে যেতে ধরলাম। তবে ঘুরে দেখলাম আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটি নেই। সেই রাস্তাটি আমি খুঁজেই পেলাম না। তবে সাইড দিয়ে আরেকটি রাস্তা দেখলাম। তবে ভাবলাম এই রাস্তা দিয়ে তো আমি আসিনি, এই রাস্তাতে আর যদি আবার ঢুকে যাই, আবার কোথায় পৌঁছে যাব কে জানে। আর এই হাসপাতাল অনেক বড় একটি হাসপাতাল, পরিত্যক্ত একটি হাসপাতাল। এরপরে পিছনে তাকালাম, আমার সেই রাস্তাটা নেই। আমি যেই দিক দিয়ে এসেছি সেই জায়গাটি নেই। আমি খুব কান্না শুরু করলাম, আমি কোথায় এসে করলাম। মোবাইলটা বের করে কল করলাম, সেখানে একদম নেটওয়ার্ক নেই। আর আমার ফোনটারও চার্জ একদমই কম, সুইচ অফ হয়ে যাবে একটু পরেই। এরপরে আমি আর কোনো রাস্তা পেলাম না। আর একটি রাস্তা ছিল, সেটা পিছন দিক দিয়ে। আর একটাই রাস্তা, সেটা হলো সেই স্টোর রুমের, মানে যেখানে গুপ্তধন আছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, পিছন দিক দিয়ে যাব, না জানি আবার কোথায় চলে যাব। আর এখানে গুপ্তধন, কে জানে আমি কোন দিক দিয়ে যাব। সেখানে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আর আমি সেখানে বসে পড়লাম। হঠাৎ করে স্টোর রুম থেকে একটা আওয়াজ আসে, কি যেন একটা খোলা শব্দ আসে। তখন আমি ভয় পেয়ে গেলাম। তখন আর ভাবতে শুরু করলাম, না, এটা তো কোনো ভূতের কাজ হবে না, কারণ তারা তো অদৃশ্য। আর এইরকম শব্দ তো একটি মানুষই করতে পারে। আমি শিওর আমার বন্ধুরা এখানেই আছে। এরপরে আমি খুব ধাক্কা দিলাম সেই গেটটাকে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেল। এরপরে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখতে পেলাম নিচ পাশ দিয়ে একটি সিঁড়ি বয়ে গিয়েছে। এরপর আমি আস্তে আস্তে সেই সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামতে লাগতে লাগতে লাইটেরও পাওয়ার একদমই কমে এসেছে, হয়তো বা কিছুক্ষণ লাইটটা জ্বলবে। এরপরে আস্তে আস্তে আরো নিচে নামলাম। নিচে নামতে নামতে হঠাৎ করে কে যেন আমাকে খুব জোরে ধাক্কা দিল, আর আমিও পড়ে গেলাম। আর সেও আমার গায়ের মধ্যে পড়ে গেল। আমি খুব চিৎকার দিলাম, বললাম কে কে, আমাকে ছাড়, আমাকে ছাড়। এরপরে দেখলাম ওরা জিসান। আমি বললাম যে দোস্ত, তুই এখানে কেন? তোকে খুঁজতে আমি এখানে এসেছি। আর জিসান বললো, তুই এখানে কি করে আসলি, আর তুই কি করে জানতে পারলি যে আমরা এখানে? আমি বললাম যে দোস্ত, তুই ভালো আছিস তো? এরপরে আমি তাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে বললাম, দোস্ত তুই এখানে কি করে আসিস, চল তাড়াতাড়ি চল, আসিফ কোথায়, আসিফকে নিয়ে চল এখান থেকে। তখন আমার বন্ধু আমার হাত টেনে ধরে, বলে যে না দোস্ত, এখান থেকে আমরা বেরোতে পারবো না। আমি বললাম বেরোতে পারবো না মানে? তখন তারা বলে, দোস্ত আসিফ কোথায় গিয়েছে আমি বুঝতে পারতেছি না। আসিফকে এখানে আসার পর আমি হঠাৎ করে আসিফকে হারিয়ে ফেলি, আর আমিও হারিয়ে যাই। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাও খুঁজে পাচ্ছি না। একদম সেম কাহিনীটা আমার সঙ্গে রয়েছে। এখানে আসার পর আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না দোস্ত। তখন জিসান বলে, বাদ দে, এই একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে চল। তখন আমি বললাম, তোরা এই কাজটা কেন করলি, তোরা এখানে কেন আসলি বলতো? তখন জিসান বলে, এসব বাদ দে, আসিফকে আমি খুঁজতে হবে দোস্ত। তখন আমি বললাম ঠিক আছে চল। এরপরে আমরা দুজনেই, আরেকটি লাইট ছিল জিসানের কাছে, সেই লাইটটার মধ্যে আলো ছিল, সেই লাইটটা জ্বালালাম। সেই লাইটটা জ্বালিয়ে আমরা আস্তে আস্তে আরো আগাতে লাগলাম। আগাতে আগাতে আসিফকে ডাকতেছি, তবে আমাদের আওয়াজ কেন যেন দেওয়ালের মধ্যে লেগে আবার আমাদের কাছে ফিরে আসতেছে। তবে আসিফের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। এরপরে আমরা দুজন ভয়ে ভয়ে আগাতে লাগলাম। হঠাৎ করে গাইস দেখতে পেলাম এই পুরনো একটি বাস্ক। সেই বাস্কের কাছে গেলাম, তবে মনে হচ্ছিল কেমন জানেন, পুরোনো দিনে যেমন মোমে ছিল না, সেরকম একটি মোমের বাক্স। তখন জিসান বললো, দোস্ত এটা কি? তখন আমি বললাম, দোস্ত এটা হয়তো কোনো মমির বাক্স হবে। তখন জিসান আমাকে হাসতে হাসতে বলে, না 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 না, এটা হয়তো বা
গুপ্তধনের বাক্স হবে, যে গুপ্তধনের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমরা সাকসেসফুল দোস্ত, অনেক টাকা পাবো আমরা। আমি বললাম তুই পাগল হয়েছিস। আসতে তুই খুঁজে পাচ্ছি না, আমরা এখানে আটকে পড়েছি, আর তুই এগুলো কি বলতেছিস দোস্ত? তুই এত লোক কেন বলতো? তোর যত টাকা লাগতো আমাকে বলতি। তখন জিসান বলে তুই চুপ করে থাক, এটা খুলতে দে। যখন আমরা সেটা খুলে দেখতে পেলাম একটি ভয়ঙ্কর মমি সেখানে। একদম মমিটা মনে হয় পচে গিয়েছে, খুব দুর্গন্ধ আসতেছিল সেখান থেকে। আমরা দুজনে ভয়ে পড়ে গেলাম। এরপরে বললাম যে দোস্ত তাড়াতাড়ি লাগা। এরপরে জিসান খুব তাড়াতাড়ি সেটা নামিয়ে দেওয়ার পরে বললাম যে এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চল। এরপরে আমরা দুজন আবার যেতে হঠাৎ করে আবার পিছন থেকে একটা আওয়াজ এলো। আবার আমরা দাঁড়িয়ে পরে আবার পিছনে দেখালাম, দেখতে পেলাম সেই মমির বাক্সটা নিচে উঠতেছে। দোস্ত এটা কি করে হচ্ছে? মমি তো মারা গিয়েছে তাই না? ওরা তো একটা কঙ্কাল, ওটা মরা একটা দেহ তাই না? কি করে শব্দ করতে পারে? তখন জিসান আমাকে জড়িয়ে ধরে বলে দোস্ত এখান থেকে চল এখান থেকে, এই হয়তো কোনো আত্মা হবে। আমি বললাম দৌড় ছাড় তো, তারপর আমাকে দেখতে দে। এরপর আমি সাহস করে আবার কাছে গেলাম। কাছে গিয়ে যখন আবার কাজ করতে গেলাম বাক্সকে, আবার বাক্সটা নড়ে উঠলো। আবার ভয়ে পিছিয়ে এলাম। এরপরে আবার খুব জোরে বাক্সটা খুলে ফেললাম। খুলেই দেখতে পেলাম মমির চোখ দিয়ে কেমন যেন লাইটিং হচ্ছে। এরপরে আস্তে আস্তে আরো বাক্সটা নড়তে হঠাৎ করে মমিটি উঠে বসে পড়লো। আমরা আমাদের দুজনেরই গা একদম শিউরে উঠলো, অনেকটা ভয় পেয়ে গেলাম। আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে দৌড় দিয়ে আরো নিচে নামতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমরা মাটির তলের মধ্যে। এরপরে আমরা আরো মাটির তলে গেলাম। মাটির তলে গিয়ে হঠাৎ করে একটি রুম দেখতে পেলাম, মানে একটি ভয়ঙ্কর গেট, একটি রুমের গেট। তারপরে আমরা বললাম যে দোস্ত এটা কিসের গেট রে? তখন আমি বললাম কিসের গেট হয় হোক, মমিটা উঠে বসেছে, এটা কি করে সম্ভব? হয়তো চলে আসবে একটু পরে, তাড়াতাড়ি গেটটা খোল। এরপরে গেটটা খুললাম। গেটটা খুলে অনেক আলো দেখতে পেলাম, অনেক আলো। এরপরে সে আলো দেখে আমরা আস্তে আস্তে অবাক হয়ে গেলাম, আর আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম। ভিতরে যেতে দেখতে পেলাম সেখানে আসিফ দাঁড়িয়ে আছে। আমরা দৌড়ে গেলাম, বললাম যে আসিফ দোস্ত তুই এখানে, তুমি খুঁজতে আমরা এখানে এসেছি, তুই কোথায় চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? তখন জিসান এই কথা বললো। এরপর আমি বললাম কি রে আসিফ কথা বল। এরপরে দেখলাম আসিফ সামনের দিকে তাকিয়ে আছে। আমরা দুজনে সামনের দিকে তাকিয়ে দেখলাম অনেক গহনা, অনেক সোনা, পুরো একদম চকচকে করতেছে, অনেক হীরা। মনে হয় এগুলো আমি জন্মেও দেখিনি, হয়তো কোনো মুভিতে দেখেছিলাম, তবে বাস্তবে আমি কোনোদিনও দেখিনি। ঘর ভর্তি সোনা গয়না হীরা অনেক। আর সেখানে একটি রাজার চেয়ার আছে, সেই চেয়ারটাও স্বর্ণ দিয়ে তৈরি। তখন আসিফ বলে দোস্ত আমরা একদম সফল হয়ে গেলাম, এগুলো সব আমরা নিয়ে গিয়ে আমরা বিশ্বের মধ্যে 1 নাম্বার কোটিপতি হব। আমি বললাম যে চুপ কর তোরা, কি বলতেছিস? আমরা এখানে ফেসে গিয়েছি। সো গাইস এটা হলো পার্ট 3। সো আপনারা বলুন গল্পটি কেমন লাগতেছে। খুব তাড়াতাড়ি পার্ট 4 নিয়ে আসবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।